হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন সব ব্যক্তিত্বদেরকে নিয়ে আমরা হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকে অনেক বেশি রঙিন করে তোলে এবং আমাদের মন ভালো করে দেয়। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। আজ আমাদের সাথে যে অতিথি রয়েছেন, এবারে কিন্তু তার সাথে পরিচয় হয়ে যাবার পালা। আমাদের সাথে আজ রয়েছেন যিনি নিয়মিত অভিনয় করলেও তিনি আসলে একজন নির্মাতা হিসেবে মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন এবং তিনি বানিয়েছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি চলচ্চিত্র, বিজ্ঞাপন, একই সাথে সিনেমা এবং নাটক, সব জায়গাতেই যার রয়েছে অবাধ বিচরণ এবং সে তার চরিত্র দিয়ে মানুষের হৃদয়ের এতটাই কাছাকাছি পৌঁছে গেছেন যে মানুষ তাকে এখন অভিনয় দেখতে অনেক বেশি পছন্দ করেন। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথি শরাফ আহমেদ জীবনের সাথে। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জীবন ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ শান্তাপা। আমি ভাই বললাম বললে আপনি আমাকে আপা ডাকলেন, এটা হলো না? এটা একটা নায়কের মুখ থেকে আপা ডাক শুনতে একটু কেমন লাগে? ওরে বাবা, নায়ক কে? আর কেউ তো নাই এখানে। আমি মোটেও নায়ক না, কারণ যাই হোক, আমি নায়ক কনসেপ্টের মানুষ না। মানে এটা আসলে ডিপেন্ড করে আপনার যারা দর্শক রয়েছেন, ফ্যান্স রয়েছেন, তাদের চোখে আপনি কেমন। হয়তো কখনো ভিলেন, কখনো নায়ক, কখনো বোরহান, কখনো বা আপনি একজন চেয়ারম্যান, আবার কখনো একজন নির্মাতা যিনি হচ্ছেন চক্কর ৩০২-এর মতন একটি চলচ্চিত্র দিয়ে মানুষের একদম আমি বলবো হৃদয়ের ভেতরে পৌঁছে গেছেন এবং যে চলচ্চিত্রটি নিয়ে সব বয়সের মানুষ কথা বলেছে। তো এবারে আসলে আমি নির্মাতা শরাফ আহমেদ জীবনের সাথে একটু কথা বলতে চাই। চক্কর ৩০২ প্রথম থেকে আমরা দেখেছি খুব বেশি এটার মার্কেটিং নিয়ে আপনি কাজ করেননি, খুব বেশি এটা নিয়ে মানে ঢোল পেটানো, নিজের ঢোল নিজে পেটানোর কাজটাও করেননি, কিন্তু আমরা দেখলাম অডিয়েন্স যখন এটা নিয়ে রিভিউ দিল সবাই খুব পজিটিভ কথা বললেন এবং আমরা নতুনভাবে আবারও মোশাররফ করিম ভাইকেও দেখতে পেলাম। তো সেই জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? অনেক লম্বা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, সো এটা একটু ডিফিকাল্ট। মানে যদি হোস্টরা অনেক লম্বা প্রশ্ন করে তাহলে অতিথিদের উত্তর হয়ে যায় অনেক শর্ট, ইয়েস নো ভেরি গুডের মতো হয়ে যায়। যাই হোক, এটা এমনিতেই চুজ করলো। নায়কের কনসেপ্ট থেকে যেটা আমরা ছিলাম, আমার প্রশ্ন ছিল যে এটা আমাকে আসলে লোকজনে ভাই হিসাবে দেখে কিংবা চরিত্র হিসাবে, সো ওইটাই আমি এনজয় করি। আর আমার ভিজুয়ালের মধ্যেও নায়ক অনেক লম্বা চওড়া সুদর্শন, অনেক হ্যান্ডসাম, এরকম। আই এম নট দ্যাট কাইন্ড, আই এম ভেরি অর্ডিনারি। এটা বোধহয় সব ছেলেরাই চিন্তা করে যে নায়ক হবে। না, আমার মেয়েরও হয়তো করে, মেয়েদের সাইকোলজি তো বুঝি না, যার কারণে হয়তো জানি না। তো আমাদের প্রসঙ্গ ছিল যে চক্কর নিয়ে। চক্কর, হ্যাঁ, এইটা মার্কেটিং একটু কম ছিল ওইভাবে। আমার প্রথম ছবি, বাজেটেরও কিছু প্রবলেম ছিল, যে লাইক আমরা যে বাজেটে আমি ছবিটা করতে চেয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা অনুদানের একটা ব্যাপার ছিল, তারপরে অন্য ফাইন্যান্সারও ছিল, কিন্তু তার চেয়ে অনেক বেশি খরচ করে ফেললাম, যার কারণে আর প্রমোশনের জন্য ওই বাজেটটা আসলে পাই নাই। যতটুকু যা মানে বুঝে নিত একটা ছবি প্রচারের জন্য। হ্যাঁ, অসুস্থ ছিলেন, সো এটা হয় না। কিন্তু আমাদের একটা টার্গেট ছিল যে ইফ কন্টেন্ট ইজ গুড, তাহলে মানুষে যারা ছবি দেখতে চান, একটা ওয়ার্ড অফ মাউথ একটা ক্রিয়েট হবে। এবং আপনি যেটা বললেন আর কি, যে আমি যথেষ্ট পাইছি, আর না মানে সো মাচ হ্যাপি। হ্যাঁ, স্পেশালি আসলে আমরা বড় পর্দায় যখন মানুষ দেখেছে তখন তো অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু অনেক চলচ্চিত্রের ভিড়ে আমি বলবো এটা যখন ওটিটিতে আবারও রিলিজ হয় তখন কিন্তু আমরা দেখেছি যে সবাই মিলে মানে পরিবারের সবাই মিলে বসে যে এনজয় করার ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, ওই যে ফিল্মের যে ব্যাপারটা ছিল, যে আপনি হয়তো জানেন 4টা ছবি একসাথে, আমাদের হল সংখ্যা, শো সংখ্যার একটা ব্যাপার ছিল। যখন ছবিটার হাইপটা ক্রিয়েট হচ্ছিল, মানে ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হচ্ছিল, তখন আসলে ওইভাবে শো একদম প্রপার টাইমে শো পাওয়াটা ওইভাবে হচ্ছিল না, ওইটা একটা ব্যাপার ছিল। অ্যান্ড এরপরে যখন ওটিটিতে আসলো, ওটিটিতে আসার পরে আবার অন্য একটা নেগেটিভ জিনিস ঘটলো। এখনও প্রচুর দেখছে। কালকেই চরকির রেদন রনির সাথে আমার কথা হচ্ছিল, যে বলছে ভাই ভালো যাচ্ছে, মানে অন্য ছবির
গুলোর চেয়ে আমাদেরটা এগিয়ে আছে। আমি জানি না হয়তো মানুষ এটা পছন্দ করছে এই জন্যই, আর যেহেতু একটু ফ্যামিলির ব্যাপার আছে, একটা থ্রিল আছে, মানুষের একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং সব বয়সের মানুষ, হ্যাঁ, এটা এমন না যেমন একটা বলবো যে আমার 10 বছরের বাচ্চাও সে মানে হি ক্যান রিলেট যে আচ্ছা ও আচ্ছা এইটা হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ইটস এ ভালো দিক, যে ভালো একটা এক্সপেরিয়েন্স ডেফিনেটলি আমি বলতে চাই, এবং আমরা পরবর্তী সিকুয়েলে দেখতে চাই। বিকজ আমি যখন দেখেছি চক্কর 302 লাস্টের সিকোয়েন্সটা দেখে বোঝা গেছে যে সামনে আরো কিছু আসতে পারে। আমরা খুব যে প্ল্যান করে এটা করছিলাম এরকম না, যে সিকুয়েল আসবে এরকম প্ল্যান করে না, মানে একটা জাস্ট আছে না যে কিছু গল্প, কিছু ঘটনা এটার আসলে আনসলিউটেড থাকে, যেটা সলভ হয় না, যে ওই জায়গা থেকেই রাখা। কিন্তু এখন আমার মনে হয় মোরলেস যে যতজন চক্কর দেখছেন ম্যাক্সিমাম মানুষেরই একটাই চক্কর 2 কবে আসবে। ডেফিনেটলি হয়তো চক্কর 2 অন্য নামেও আসতে পারে, 302 304ও হতে পারে, 320ও হতে পারে। হ্যাঁ, মানে লাইক এরকম আর কি হতে পারে। আচ্ছা, জীবন ভাই সম্প্রতি মিউজিক ভিডিওর কাজ করলেন, এবং এই জন্য আমি বলছি যে আমাদের নায়ক জীবন ভাই, বিকজ বিজ্ঞাপনে পেয়েছি, নাটকে পেয়েছি, চলচ্চিত্র নির্মাতা হিসেবে পেয়ে গেলাম, ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে আমরা পেয়ে গেছি। এবারে একদম নায়িকা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে এই লোক সব জায়গায় কেন থাকবে, এটা একটু বাড়াবাড়ি। কিন্তু আসলে বিশ্বাস করেন আমার না, মানে কোনো কিছুই আসলে আমি প্ল্যান করে করি না, একদমই না। একটাই মাত্র লক্ষ্য ছিল বা আছে, সেটা হলো চলচ্চিত্র বানানো, এই জন্যই বাকি কাজগুলো করা। এবং এই বাকি কাজগুলো যে হয়ে যায় সেইটা এক ধরনের আনপ্ল্যান্ডভাবেই হয়। কেউ হয়তো বললো, কিংবা আমার সময় আছে, কিংবা এক ধরনের এক্সাইটমেন্ট থেকে লাইক আচ্ছা ঠিক আছে দেখি তো এই এক্সপিরিয়েন্সটা নেই। সো মিউজিক ভিডিওর এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া হয় নাই আগে, ইভেন দ্যাট আমি কোনো মিউজিক ভিডিও বানাইও নাই। তো ওই জায়গা থেকে আমার একটা লোভও ছিল যে ওকে ফাইন, সেটাই যে চলচ্চিত্রের নির্মাতা থেকে সরাসরি চলচ্চিত্রের নায়িকার সাথে নায়ক, তাও একটা মানে আমি বলবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মুখের সাথে। মানে জীবন ভাই, যদিও আমি বিহাইন্ড দ্য সিনের অনেক গল্পই জানি, তারপর আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারটা সারপ্রাইজ থাকলো এটা। আচ্ছা, রিহার্সালটা যে করলেন, মানে আমি দেখেছি জীবন ভাই নাচতে একটু শাই ফিল করছিল। আসলে কি বাস্তব জীবনে জীবন ভাই শাই ফিল করে? আমি বাস্তব জীবনে একদমই শাই না, একদমই শাই না, আবার অনেক বেশি শাই। আচ্ছা, সিচুয়েশন বুঝে, এমনও সিচুয়েশনে থাকে আমি প্রচুর মানে অনেক টকাটিভ, অনেক আড্ডাবাজ, আবার এমন সিচুয়েশনে থাকে একটা কথাও বলি না। ঠিক আছে, এটা হলো স্থান কাল পাত্র ভেদে আর কি জিনিসটা হয়। সো নাচের ব্যাপারটাই আমি খুবই, আমার তো মনে হয় নাচে শাই ছিলেন না, মানে নায়িকার সাথে সবার সামনে রোম্যান্স করা নিয়ে দুইটাই। কারণ আমি এখন পর্যন্ত যতগুলো নাটক টাটকে অ্যাক্টিং এ কাজ করেছি, ওই জায়গাগুলোতে গেলেই আমার একটু জড়তা চলে আসে। সো আমি বলি যে ভাই আগে স্ক্রিপ্ট বা গল্প শুনে বলছে এই জায়গাগুলো আমাকে বাদ দেন। এখন একটা মানুষ যদি কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ না করে সে নিজেই, তাহলে কিন্তু প্রবলেম, তাহলে অডিয়েন্স কিভাবে দেখবে। সো নাচের ব্যাপারটা আমি পারি না। আর আমি একটু বেতাল আছি, মানে তাল সেন্স আমার একটু, সুর আছে কিন্তু আমার তাল নাই, ভয়ঙ্কর লেভেলের বেতাল। আর বেতাল মানুষ তো নাচতে পারে না, তো ওইটাই ঘটছে। তো আমাকে যেটা সাহস দিল যে আপনি যা করবেন সেটাই তাল, সেটাই নাচ। একদম। তো এন্ড আলটিমেটলি আউটকামটাও তেমনটাই হয়েছে, কারণ পোস্ট প্রোডাকশন আমি যখন দেখলাম, আমার অবশ্য ওই নাচের অংশগুলো আমি যখন ডাবিং এ ছিলাম, ড্রামা পার্টে ওই ড্রামিংটা আমাকে দেখাইতে চাইছিল, আমি নো 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 আই ডোন্ট ওয়ান্ট টু সি, কারণ এটা আমি লোকটা সামলাতে পারিনি জীবন ভাই। আই ওয়াচড দ্যাট, এন্ড আপনার ডায়ালগ থ্রোয়িং থেকে নিয়ে শুরু করে এভরি এক্সপ্রেশন ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য ডান্স? ডেফিনেটলি ভালো। মানে আমি কখনো চিন্তা করতে পারিনি যে আমি একদিন আগে যে জীবন ভাইকে দেখেছি যে ডান্স ফ্লোরে প্র্যাকটিস করার সময় হি ওয়াজ লাইক শাই বা স্টিভ হয়ে আছে, মানে কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আপনি ওই যে তাল খুঁজে পাচ্ছেন না, বাট মানে অন দ্য ফ্লোর ইউ আর জাস্ট ফ্যাবুলাস। সো মিথ্যা করে হলেও যে আপনি আমাকে প্রশংসা করছেন, আমাকে এক ধরনের আত্মবিশ্বাস দিচ্ছেন। এবং নির্মাতা জীবন ভাইয়ের প্রশংসা করছি ভবিষ্যতে যদি আমার একটু চান্স চলে আসে, সেটা তো চরিত্রের প্রয়োজনে একদম। বাট এই যে জীবনের ময়না, সেই ময়নাকে কেমন লাগলো? ও শি ইজ বিউটিফুল। না এমনিতেও মানে যেটা হয় কি, ওনার সাথে আমার পার্সোনাল কোনো ইন্টারাকশন আগে হয় নাই, কখনোই হয় নাই, বাট যতটুক একটা মানুষকে দূর থেকে দেখে কথাবার্তা শুনে বা একটা ইমেজ ক্রিয়েট করে যতটুকু বোঝা যায়, আমার কাছে ওনাকে ভদ্রলোক, আই মিন ভদ্র মহিলা মনে হয়েছে। মানে ভদ্রলোকের কি, ভদ্রলোকই তো বলে মনে হয়। হ্যাঁ, ভদ্র মহিলা, ভদ্রলোক, ঠিক আছে। ভদ্র আমরা যদি এক হিসাবে বলি, উনি এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। হ্যাঁ, ভয়ঙ্কর লেভেলের। আমার ওনার সাথে না মিশলে
আমি তো নিজেই একটু লেট করে গেছিলাম, লেট মানে কি আমি বলছি যে আমি ওটার সময় আসতে পারবো না, তো আর আপনার আসলে ওই সময় প্রয়োজন ছিল না, বিকজ একটা নায়িকাকে মেকআপ নেওয়ার জন্য যে পরিমাণ সময় দিতে হয়। আর আই ওয়াজ লাইক সো এটাই মানে টাইম সিনসিয়ারিটি থেকে নিয়ে শুরু করে কাজের প্রতি যে ডেডিকেশন, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আপনাদের পুরো টিমের একটা মানে টোটাল কম্বিনেশনটা খুবই চমৎকার ছিল। অ্যান্ড যদিও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাট তারপরেও কাজটা আমার মনে হয় যে এই মিউজিক ভিডিওটা আমি একটু আপনার মাধ্যমে একটু বলে রাখি যে এটা মানে মিউজিক ভিডিওর জায়গায় এটা আসলে মিউজিক ভিডিও না, এটা ইটস এ কাইন্ড অফ ফিল্ম, যে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মানে সবকিছু মিলে এটা যখন আসবে ওনার আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট আমি বলবো বাজেটও ছিল। হ্যাঁ ওইটা তো আমরা কেমন করতাম। রাইট, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো, তারপরে আবারও কথা হবে। প্রিয় দর্শক, কথা হচ্ছে আমাদের আজকের অতিথি শরাফ আহমেদ জীবনের সাথে। আবারও ফিরবো আড্ডায়, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন ডিবিসির। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, কথা হচ্ছে আমাদের সাথে জনপ্রিয় নির্মাতা এবং আমাদের তারকা অভিনেতা শরাফ আহমেদ জীবনের সাথে। ফিরে যাচ্ছি আড্ডায়। জীবন ভাইয়ের মানে জীবনে যদি কোনো অপূর্ণতার কথা বলা হয়, নির্মাতা হয়েছেন, মিউজিক ভিডিওর নায়ক হয়েছেন, বিজ্ঞাপন চিত্র করেছেন, নাটক করেছেন, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন, যদি বলা যায় যে না পাওয়া, সেটা আসলে কি? এভাবে ভাবি নাই তো। মানে এটা আগে থেকে প্রশ্নটা থাকলে এটা হয়তো মানে একটু যদি ফিলোসফিক্যাল ভাবে বলি, মানুষের চাওয়ার তো আর কোনো শেষ নাই, বাট আমার চাওয়াটাই একটু কম, ডিমান্ড কম, চাহিদা কম। এই জন্য কি মনে হয় যে আল্লাহ তাআলা না চাইতেই অনেক কিছু আপনাকে দিয়ে দেন? হ্যাঁ, মানে হয় কি যে আমি আমার ফোকাসটা যদি ঠিক থাকে এবং আমি আমার কাজটা যদি করে যাই, তাহলে আমার মনে হয় যে যেটা আপনার ডেস্টিনেশন, মানে মানে সায়েন্টিফিক্যালি ওটা বলে কি এভরিথিং ইজ ডেস্টাইন্ড, আর আমরা ধর্মের জায়গায় বলে যে তকদির আমার ভাগ্যে লেখা আছে, কিন্তু তার আগে আপনার ফোকাসটা ঠিক থাকতে হবে। সো ওই কেবলাটা যদি ঠিক থাকে তাহলে আপনি ওই জায়গায় যেতে পারবেন। আর অপূর্ণতার ব্যাপারটা, হ্যাঁ, আমার লাইফের মানে আরও যদি কিছুদিন বেঁচে থাকি তাহলে হয়তো তখন হিসাব নিকাশ করলে বোঝা যাবে যে কি আসলে অপূর্ণতা। এমনিতে যেহেতু আমার চাহিদা নাই, সো যা কিছু পাচ্ছেন তাই নিয়ে আলহামদুলিল্লাহ। এইটাই আলহামদুলিল্লাহ। ওকে, সো পরিবারকে পরীকে দেখা হয়েছে কখনো? না, দেখা হয় নাই, বাট আমার ওই যে বললাম না যে আমার চাহিদা এত কম, আমি যদি সুন্দর একটা মানুষের সাথে দেখা হয়, সেটা ছেলে মেয়ে বুড়ো যেই হোক, তাকে আমার পরীর মতো লাগে, বা ভালো মনের মানুষের সাথে দেখা হলে এইটাই। জীবন ভাইয়ের একদম কমার্শিয়াল মুভিতে কাজ করার কি কোনো প্ল্যান আছে? ওইভাবে নাই, কিন্তু আমার হঠাৎ করে একবার একটা মনে হয়েছিল যে আমি একটা খুব ডেসপারেট লাভার, মানে আছে না যে খুবই, যেটা মোটামুটি আমরা মিউজিক ভিডিওতে দেখলাম, হ্যাঁ ওই টাইপের এরকম একটা ক্যারেক্টার করতে চাই, বাট এই ক্যারেক্টার তো আবার গ্রে শেড নাই, তো ওটার মধ্যে একটা গ্রে শেড থাকবে যে মানে হি উইল বি ভেরি অ্যারোগ্যান্ট, বাট শুধুমাত্র নায়ক না, মানে খলনায়কের যে গুণাবলী সেটাও তার সবই থাকবে, কিন্তু একটা গ্রে শেড থাকবে যে ক্যারেক্টারে, যেটা হয়তো পজিটিভ একটা দিক থাকবে, এরকম একটা ডেসপারেট লাভার। আমার তো মনে হয় কেউ না কেউ ভাবছে জীবন ভাইকে নিয়ে। আমি জানি না এটা করতে চাই, মানে আমি নিজে চরিত্র তৈরি করে ডিরেকশন দিয়ে কাজটা করা একটু ডিফিকাল্ট হবে, বা করতে চাইও না। সো কেউ যদি এরকম করে, আমার মনে হয় আমি ভালো করবো। অসময় দেখে আমি খুবই এটাকে কি বলবো, মানে অন্যরকম একটা ফিল করেছি। এটার রিজন হচ্ছে আপনি এবং আমাদের ইরেশ ভাই, এই দুজনকে কেন্দ্র করে কিন্তু পুরো গল্পটা আসলে সামনের দিকে টেনে নিয়ে গেছে। এবং আমরা অনেক সময় বলি যে নায়িকা ছাড়া আসলে আমাদের দেশের গল্প জনপ্রিয়তা পায় না বা সামনের দিকে এগিয়ে যায় না, কিন্তু অসময় টোটালি ডিফারেন্ট একটা আমি বলবো নির্মাণ ছিল। অমি ভাইকে এই জন্য থ্যাঙ্কস জানাতে হবে ডেফিনেটলি। আপনাদের কেমন লেগেছে? মানে ইরেশ ভাইয়ের সাথে কি এটা আপনার ফার্স্ট কাজ ছিল? না, ইরেশ ভাইয়ের সাথে এটা আমার ফার্স্ট কাজ না। ইরেশ ভাইয়ের সাথে আমার ডিরেকশনে ইরেশ ভাইয়ের কাজ হয়েছে। আবার তোরা সাহেব নামে আমি একটা মামিসিংয়ে আমাদের শুট করেছিলাম, একটা ফিকশন ছিল। ওইটা আমার প্রাণ ধরে মারোটান যে একটা বিখ্যাত গান আছে, ওই গানটা, ওই গানটা মানে ওখানে আপনি নির্মাতা ছিলেন? ওটা আমি নির্মাতা ছিলাম। তারপরে লেডিজ এন্ড জেন্টলম্যান, ওইটাতে আমার আর ইরেশ ভাইয়ের আমরা স্ক্রিন শেয়ার করেছি। আর এইটা একটু বড় পরিসরে ছিল আর কি। এন্ড এইটাতে যেটা হয় কি যে আমি সব জায়গায়, অসময়টা যেহেতু এখনো ইউটিউবে আসে নাই, ইউটিউবে আসলে হয়তো আরো ম্যাসিভলি আরো মানুষই করতো, অনেক মানুষ দেখার সুযোগ পেত। ওটিটিতে অনেক সময় যেটা হয় কি যে অনেকেই ওই সুযোগটা পায় না, বা জিনিসটা সিস্টেমটার জাতাকলে পড়ে না। তো
এইটাই কাজ করার পরে এই চরিত্রটা করার সময় আমার মনে হয় কি যে আমি মন প্রাণ ঢেলে আপনার চরিত্রটাকে আপনি হ্যাঁ ফুটিয়ে তুলেছেন। এইটা আমার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এনি ক্যারেক্টার যেটাতে আমার কাছে মনে হচ্ছে আমার কোনো অ্যাংজাইটি কাজ করতো না, আমার কোনো টেনশন কাজ করতো না, আই ওয়াজ ভেরি রিল্যাক্স। এবং আরেকটা মজার দিক ছিল এটা যে আমার তখন ফিল্মের চক্করে শুটিং চলতেছিল। সো এদিকে চক্করের শুটিং হইতো, চক্করের শুটিংয়ের এই গ্যাপে ওদের শুটিং হইতো, যার কারণে জিনিসটা হয় কি যে আমি একদম মেন্টালি, ফিজিক্যালি, এনভায়রনমেন্টালি আমি ছিলাম একদমই মানে ইনটু দ্য ফিল্ম আর কি। রাইট। আমার কাছে মনে হয় যে এইটা মনে হয় একটা ব্যাপার আর কি, যে যারা ওই সাধু সন্ন্যাসীরা কেন পাহাড়ে, নদীর ধারে বা ওইসব মানে আইসোলেটেড জায়গা চলে যায়, এক্স্যাক্টলি, হ্যাঁ, ফোকাসড হওয়ার জন্য। এইটা মনে হয় একটা রিজন। কারণ এটা যে আপনি অনেক সময় হয় কি যে কাজ করতেছি, বাচ্চা বলতেছে এটা ফ্যামিলি থেকে বলতেছে লবণ নাই, কিংবা ওইটার নানান কিছু, ড্রাইভার আজকে আসে নাই, নানান কিছু, বা অফিসের এইটা বা অমুক জায়গায় কাজ, এটা তো আমার যেহেতু অনেকগুলো কাজের সাথে আমি ইনভলভ, এটা হয়। কিন্তু ওই সময়টা আই ওয়াজ সো ফোকাসড অন ইউনো, ওইটা একটা মানে ক্যারেক্টারটা এই জন্যই আসলে মানুষ। আর আমি ক্যারেক্টার তৈরি করার সময় যেটা হয় কি শান্তবা, আমি না ওই খুব বেশি আমার প্রিপারেশন থাকে না, বাট আমি যেটা হলো ক্যারেক্টার ধার করি। সে আমি একটু ফিকশন বলেন, ওয়েব ফিল্ম বলেন, বা যেটাই বলেন, ফিল্ম তো এখনো করা হয় না ওই অর্থে, আমি তো ভিজুয়াল করি। আচ্ছা ঠিক আছে, যে কাকে পিক করা যায়। সো আমার মনে করি যে নর্মাল মানুষের চেয়ে আমার অবজারভেশনগুলো আমার মনে হয় একটু বেশি মনে হয়, আমি খুব খুঁটানাটা দেখতে পারি, অনেক বেশি ডিটেলসে দেখতে পারি। সো এইগুলো আমার কাজে লাগে। আচ্ছা এই চরিত্রটা, হ্যাঁ এই চরিত্রটা তো এরকম। আরেকটা জিনিস হলো যে আমি তো ফিকশন নিজে বানাইছি, 500-র উপরে বিজ্ঞাপন বানায় ফেলছি, তো প্রতিটা বিজ্ঞাপনেই, প্রতিটা ফিকশনেই তো অনেক চরিত্র থাকে। সো ওই চরিত্রগুলোর তো আমি চরিত্রগুলো নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছি, যার জন্য হয় কি যে আমার নিজের কোনো চরিত্র পাইলে ওইটা নিয়েও আমার এক ধরনের গবেষণা হয়। সো এইটা মনে হয় যে অন স্ক্রিনে একটু কাজে লাগে, কিংবা ওই ফিকশন বলেন বা ফিল্মে বলেন, ওইখানে ও আর্টিস্টের সাথে বলেন কেমিস্ট্রিটা একটু খুব চমৎকারভাবে হয়ে যায়। নির্মাতা হিসেবে আপনার ক্যারিয়ার কত বছরের, এবং একজন অভিনেতা হিসেবে কত বছর? ও সে তো অনেক। আচ্ছা না, যাই হোক, আমি 2002-এর 5ই মে আমি অফিসিয়ালি সরোয়ার ফারুকের সাথে, মুস্তাফা সরোয়ার ফারুকের সাথে আমি কাজ করা শুরু করি। তার মানে 2002 সাল বলে অলরেডি ইটস 23 ইয়ার্স। এরপরে আমি 6-7 বছর ওনার সাথে অ্যাসিস্ট করছি। তারপরে উনি বলছে তোমরা নিজেরা কাজ করো। উনিই প্রডিউস করছেন শুরুর দিকে, আমার মনে 2টা বা 3টা প্রোডাকশন উনি করছেন। তো তারপরে আমি কাজ শুরু করে দিলাম, এই চলছে। আর অভিনেতা হিসেবে যেটা হয় কি, যেহেতু আপনি হতে যে 2010 থেকে আমি বিজ্ঞাপনে কাজ শুরু করি, এটাও অন্য আরেকটা গল্প, লম্বা গল্প। আজকে এই স্বল্প পরিসরে সেটা নাই হোক, কোনো একদিন আপনি যদি পডকাস্ট করেন তাহলে ওইখানে লম্বা গল্পটা বলবো ডেফিনেটলি। তো এরপরে 2010 থেকে আমি বিজ্ঞাপনে ঢুকে গেলাম, একদম ফোকাসড অন বিজ্ঞাপন। দেন ওই বিজ্ঞাপনে কাজ করার সময় অনেকের চরিত্র করতে হয়েছে, আমাদের আদনানের, আমার বসের, অমিতাভ ভাইয়ের, আমাদের অনেক ছোট ভাই ব্রাদার, বা আমাদের অনেক কলিগের বিজ্ঞাপনে যারা কাজ করে তাদের বিজ্ঞাপনের অনেক ক্যারেক্টার আমি করছি। কিন্তু অমির ব্যাচেলর পয়েন্টে মনে হয় 22-এ মেবি 22-এ আমি মনে হয় স্টার্ট করছি এটা, মানে যেটাকে বলে একদম পুরোদম একজন অভিনেতা হিসেবে নিজের। হ্যাঁ ওইটা 22-এ। কিন্তু তার আগে আমি গজদন্তনী নামে একটা টেলিফিল্মে কাজ করেছিলাম আরিয়ানের, এটা জাস্ট কিছুদিন আগে। সো ওইটাও ভালো ছিল, আমি আর আপনার নিশু ভাই ছিলেন। তো এরপর পরই এটা, কিন্তু ওইটার চেয়ে পরে যখন ব্যাচেলর পয়েন্ট আসার পরে ওইটা এমন বেশি স্প্রেড করে ফেললো যে আগের গুলো একদম সব হয়ে গেল। জীবন ভাই, ওই যেটা আপনি বললেন যে এত বড় একটা ক্যারিয়ারের গল্প এবং একজন নির্মাতা এবং অভিনেতার জীবনের গল্প শুনতে হলে আমার ক্যারিয়ার একদমই মোটেও এত বড় না, অনেকটা সময় নিয়ে বসতে হবে।